শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি তোমাদের সাথে এই সপ্তাহটা পরে প্রথম ক্লাস নিতে আসলাম। আমার একটু পারিবারিক সমস্যা, আসলে আমার শাশুড়ি মারা যাওয়ার কারণে আমি তোমাদের ক্লাসগুলো নিতে পারিনি, এই সপ্তাহে পরীক্ষাটাও নিতে পারিনি। তো আমি এমনি ক্লাস নিয়ে তোমাদের প্রশ্নগুলো বা চ্যাপ্টারগুলো কভার করে দেব। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো আজকের অধ্যায় 8-এর আমরা ব্যবস্থাপনা চ্যাপ্টারের যে ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা, সেই চ্যাপ্টারের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও ক্লাসগুলো মিস করো না, কারণ যেহেতু আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সো এগুলো দরকার হবে। তো চলো ক্লাস শুরু করা যাক। ব্যবস্থাপনা চ্যাপ্টারের তোমাদের যে বেসিক যে চ্যাপ্টারটা, সেটা সম্পর্কে আশা করি তোমাদের আইডিয়া হয়ে গেছে, কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে আমি একটা কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম, একটা দুটা কোশ্চেনের কথা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। এছাড়াও তোমাদের আরও অনেক ধরনের প্রশ্ন আসবে, কিন্তু সেগুলো হচ্ছে কমন প্রশ্ন বলতে আমি বুঝাচ্ছি যে চ্যাপ্টারটার ভেতরে যে লিডারশিপ বা নেতৃত্বের যে প্রকারভেদ, তারপরে হচ্ছে তোমার ব্যবস্থাপনা সম্পর্কে যে আইডিয়া, যে ব্যবস্থাপনার ফাংশনগুলো, এগুলো থেকেই মূলত ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসে। জাস্ট হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এরকম আর কি। তোমাদের যেটা বলছি যে ব্যবস্থাপনা চ্যাপ্টারে তোমরা যে দেখেছো সৃজনশীল প্রশ্নগুলো, যখন দেখেছো এখানে আমি অনুশীলনী যে সৃজনশীল আছে সেটা সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম আমার যতদূর ধারণা। তো আশা করি এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যদিও সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা আমার সাথে আবার কন্ট্যাক্ট করতে পারবে, আমাকে নক করবে মেসেঞ্জারে, আমি জানাবো। এখানে আমি তারপরে একটু দ্রুত আমি এই প্রশ্নগুলো রিভিউ করে যাই, যেহেতু সিকিউ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। যেমন এখানে বলেছে যে হাসিখুশি নকশিগড় জামালপুরে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এর স্বত্বাধিকারী জনাব মাহিন অনেক ভেবেচিন্তে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন, প্রয়োজনে কর্মীদের পরামর্শ দেন, দীর্ঘমেয়াদে সফলতা বজায় রাখার নিমিত্তে নকশিকাঁথা ও অন্যান্য সামগ্রী তৈরির জন্য দক্ষ কারিগরের গুরুত্ব বিবেচনা করে তিনি কর্মী নিয়োগ দেন এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে যে প্রথম প্রশ্ন বলেছে আধুনিক ব্যবস্থাপনার জনককে। আধুনিক ব্যবস্থাপনার জনক আমরা জানি হেনরি ফেল। প্রেষণাদান বলতে কি বোঝায়? প্রেষণাদান সম্পর্কে আমরা যদি সংক্ষেপে বলি, প্রেষণাদান হচ্ছে যে কর্মীদেরকে কাজে উৎসাহিত করার জন্য যে প্রক্রিয়া ব্যবহার করা হয়, বা যে প্রক্রিয়ায় কর্মীদেরকে উৎসাহ দান করা হয়, তাদেরকে কাজের প্রতি আন্তরিক করা হয়, সেটাকেই বলা হচ্ছে প্রেষণাদান। তোমরা বইয়ের ভিতরে যে ব্যবস্থাপনা কার্যাবলী আছে সেখানে তোমরা এই জিনিসটা আরও ভালো করে পাবে। এরপরে দেখো যে উদ্দীপকে বর্ণিত জনাব মাহিনের কাজটি কি বর্ণনা করো। উদ্দীপকে বর্ণিত জনাব মাহিনের কাজটি হচ্ছে যে তিনি কি করছেন, তিনি ভেবে চিনতে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন, প্রয়োজনীয় কর্মীদের পরামর্শ দেন, দীর্ঘমেয়াদী সফলতা বজায় রাখার নিমিত্তে নকশিকাঁথা অন্যান্য সামগ্রী তৈরির জন্য দক্ষ কারিগরের গুরুত্ব বিবেচনা করে তিনি কর্মী নিয়োগ দেন এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তার মানে এখানে জনাব মাহিন যে কাজটি করছে সেটা হচ্ছে কর্মী সংস্থান। আমরা পড়েছি না যে ব্যবস্থাপনার যে ফাংশনগুলো আছে সেই ফাংশনের মধ্যে কর্মী সংস্থান হচ্ছে অন্যতম। তো কর্মী সংস্থানের ক্ষেত্রে যেটা আমরা জানি যে কর্মী সংস্থান হচ্ছে যখন তুমি একটা প্রতিষ্ঠানে কাজের জন্য কর্মী নিয়োগ দেবে, তখন সেটা হচ্ছে কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। আমার কাছে এখানে যে ভার্চুয়াল বইটা আছে সেখানে আসলে অল্প একটু অংশই আছে, পুরোটা নেই। তো তোমরা বই সাথে নিয়ে বসে তারপরে এখানে তোমরা জনাব মাহিনের প্রথমে লিখবে, অ্যান্সারটা এভাবে সাজাবে যে উদ্দীপকে বর্ণিত জনাব মাহিনের কাজটি হচ্ছে কর্মী সংস্থান। তারপরে কর্মী সংস্থান সম্পর্কে ব্যাখ্যা দেবে, সেটা তোমরা পাবে হচ্ছে বইয়ের যে ব্যবস্থাপনার কার্যাবলী আছে তার ভেতরে যে কর্মী সংস্থান পয়েন্ট আছে সেটা তোমরা তুলে ধরবে। তারপরে উদ্দীপকের সাথে রিলেট করে তোমরা কনক্লুশন দিবে। তো এইভাবে পার্ট বাই পার্ট লিখলে আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখো হাসিখুশি নকশিঘর স্বনামধন্য প্রতিষ্ঠান হওয়ার পিছনে কারণ বিশ্লেষণ করো। হাসিখুশি নকশিঘর স্বনামধন্য হওয়ার পিছনে প্রধান কারণ যেটা হচ্ছে যে কর্মী এই দোকানের জনাব মাহিন আসলে কি করছেন, তিনি অনেক ভেবেচিন্তে কাজ করছেন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করছেন। তো উপকরণ সংগ্রহ করছেন সেটা হচ্ছে তোমার সংগঠিতকরণের মধ্যেও পড়ছে, আবার
কর্মীদের পরামর্শ দিচ্ছে সেটা হচ্ছে কর্মী সংস্থানের মধ্যেও পড়ছে। তার মানে বলতে পারি যে মাহিনের আসলে ব্যবস্থাপনার কার্যাবলীগুলো যথাযথভাবে গ্রহণ করার কারণেই বা যথাযথভাবে অনুসরণ করার কারণেই আমরা বলতে পারি হাসিখুশি নকশিঘর স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে কি প্রতিষ্ঠা লাভ করেছে। আর সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে যে তিনি কর্মীদের ব্যাপারে খুবই আন্তরিক, তার নেতৃত্ব, তার তার যে নেতৃত্ব সেটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ তিনি কি করেছেন যে কর্মীদেরকে দিয়ে তিনি কাজ করিয়ে নিচ্ছেন, তাই কর্মীদের কথা মাথায় রেখে তিনি কি করছেন, তিনি দক্ষ কর্মী নিয়োগ দিচ্ছেন, তিনি তাদের প্রশিক্ষণ দিচ্ছেন, তিনি তাদের পরামর্শ দিচ্ছেন, তাদের কি সফলতা বজায় রাখার জন্য তিনি কি করছেন, তাদেরকে দক্ষ কারিগর হিসেবে তৈরি করছেন। তার মানে তিনি কর্মী সংস্থান করছেন এবং নেতৃত্ব দান করছেন, এবং সেই যথাযথ কর্মী সংস্থান এবং যথাযথ নেতৃত্ব দানের কারণে এবং উপকরণ সংগ্রহ এটা চলে যাচ্ছে সংগঠিতকরণের মধ্যে। উপকরণ যখন সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় সংগঠিতকরণ। তার মানে তিনি ব্যবস্থাপনার কয়েকটা কাজ খুব যথাযথভাবে পালন করার কারণে তিনি আজকের স্বনামধন্য হয়েছেন বা হাসিখুশি নকশিঘর স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে 2 নম্বরে দেখো, ইয়াফি ও শাফি দুই বন্ধু, তাদের ব্যবসায় প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থিত। ইয়াফি ব্যবসায় পরিচালনা করতে গিয়ে কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, আর শাফি কর্মীদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেন এবং এর প্রভাব সম্পর্কে সচেতন নয়। কর্মীদের অসন্তোষের কারণে শাফির ব্যবসায়টি ব্যর্থতার সম্মুখীন হয়। তাহলে দেখো, ইয়াফি ও শাফি দুইজন বন্ধু, দুইজনের নেতৃত্ব দুই ধরনের। ইয়াফি কি করছে, কর্মীদের সাথে আলোচনা করছে, তাদের মতামতে গুরুত্ব দিচ্ছে, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, তার মানে হচ্ছে এটা কি গণতান্ত্রিক নেতৃত্ব। আর শাফি কি করছেন, শাফি এখানে কী করছেন, সবার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, তারপর হচ্ছে মানসিক চাপ সৃষ্টি করছেন কর্মীদের উপর, এবং এ কারণে কর্মীরা দেখা যাচ্ছে খুবই অসন্তোষ, তারা ক্ষুব্ধ হয়ে আছে শাফির উপরে। তো এটা হচ্ছে কি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। তাহলে এখানে দেখো, যে নেতৃত্ব নিয়ে প্রশ্ন আর ব্যবস্থাপনার কার্যাবলী এবং নেতৃত্ব, এই দুইটা পোর্শন থেকে মূলত সিকিউ কোশ্চেনগুলো থাকে। ক নম্বরে বলেছেন যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে, যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছেন লিডার বা নেতা, যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলে। জেন্ডার সচেতনতা কি, জেন্ডার সচেতনতা তোমরা বইয়ের মধ্যে পাবে যে জেন্ডার সচেতনতা হচ্ছে যে নারী পুরুষ বা লিঙ্গ ভেদে তোমার যখন যথাযথ ব্যবহার করাই হচ্ছে কি জেন্ডার সচেতনতা। তুমি আসলে একপাক্ষিকভাবে বিচার করবে না, তুমি যথাযথ ব্যবহার করবে জেন্ডার অনুযায়ী বা লিঙ্গ অনুযায়ী। তুমি কি করবে, তাদের সাথে যথাযথ বা সুষ্ঠু ব্যবহার বা সুষ্ঠু আচরণ তোমাকে করতে হবে, সেটাই হচ্ছে জেন্ডার সচেতনতা। আচ্ছা, এটা নেতার বৈশিষ্ট্যের ভিতরে তোমরা পাবে, নেতার গুণাবলীর ভিতরে। এরপরে বলেছি ইয়াফি কোন ধরনের নেতা। আমি তো মাত্রই বললাম যে ইয়াফি হচ্ছে গণতান্ত্রিক নেতা, তিনি গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন। এরপরে তোমরা কি করবে, গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো যে তোমাদের বক্সের ভেতরে আছে বইয়ে, সেখান থেকে তোমরা বৈশিষ্ট্য তুলে ধরবে, তারপরে উদ্দীপকের সাথে রিলেট করবে যে হ্যাঁ আমরা দেখতে পারি যে এই বৈশিষ্ট্যগুলো ইয়াফির মধ্যে রয়েছে, তাই আমরা বলতে পারি ইয়াফি হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন বা গণতান্ত্রিক নেতা। ঠিক আছে, তো এরপরে বলেছে ঘ নম্বরে, কর্মীদের উপর প্রভাব বিস্তারের অক্ষমতাটি শাফির ব্যর্থতার কারণ মূল্যায়ন করো। আচ্ছা, কর্মীদের উপর প্রভাব বিস্তারের অক্ষমতাই শাফির ব্যর্থতার কারণ, অবশ্যই এটা সত্যি কথা। কারণ হচ্ছে যেহেতু শাফি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন, তো স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কখনোই ভালো ফলাফল আসতে পারে না। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য যখন আমরা পড়েছি তখন দেখেছি যে এখানে নেতা আসলে কর্মীদেরকে মানুষ হিসেবেই গণ্য করেন না, তাদেরকে তিনি মনে করেন যে তারা সবসময় ফাঁকিবাজির মধ্যে থাকে এবং তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করে, তাদেরকে শুধু সিদ্ধান্ত চাপিয়ে দেন, তাদের কোনো মতামতের প্রাধান্য দেন না, তাদের তাদের কাছে কোনো জবাবদিহিতাও করেন না। তো এই কারণে আমরা বলতে পারি যে শাফি ঠিক এই বৈশিষ্ট্যগুলোই কি করছে, শাফির মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, তাই আমরা বলতে পারি শাফি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন, এবং যার ফলে দেখা গেছে এতে কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা কমে যাচ্ছে, তারা কি করছে মনে মনে বিরক্ত এবং অসন্তুষ্ট হচ্ছে। এবং যখনই কর্মী অসন্তুষ্ট হবে, কর্মী বিরক্ত হবে, তখনই তোমার কি হবে, প্রতিষ্ঠান ব্যর্থতার দিকে ধাবিত হবে। কারণ প্রতিষ্ঠানের কাজ মূলত কারা করে, প্রতিষ্ঠানের মূলত কাজ সম্পাদন করে, সিদ্ধান্ত নেয় নেতারা, কিন্তু সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করে হচ্ছে কর্মীরা। তাই কর্মীরা যদি বিরক্ত হয় বা অসন্তুষ্ট হয়, তাহলে কখনোই কোনো কাজ সঠিকভাবে সম্পাদন সম্ভব নয় এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনও ব্যাহত হয়। তাই আমরা বলতে পারি যে
কথাটি সত্যি যে সাফির কর্মীদের উপর সাফির স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কারণে কর্মীদের উপর যে মানসিক চাপ তৈরি হচ্ছে এবং তিনি যে প্রভাব বিস্তার করতে কর্মীদের প্রতি তার যে একটা আন্তরিকতার অভাব, এটাই তার ব্যর্থতার মূল কারণ। এভাবে করে শেষ করবে। তো এটা গেল বইয়ের 2টা সিকিউ। এবার আসো আমি কিছু সিকিউ দিচ্ছি। যেমন প্রথমটা যেটা, এটা আমি একবার আলোচনা করেছিলাম। দেখো, এটা হচ্ছে একটা চক্র বলেছে, ঠিক আছে? এটা প্রক্রিয়া বা চক্র, ম্যানেজমেন্ট চক্র বা ব্যবস্থাপনা চক্র বলে এটাকে, বা ব্যবস্থাপনার কার্যাবলীও তুমি বলতে পারো। দেখো, পরিকল্পনা, সংগঠন, তারপরে আর কি আছে এখানে, কি হবে? 3 নম্বরে হচ্ছে কর্মী সংস্থান, 4 নম্বরে নির্দেশনা, এরপরে প্রেষণা, তারপরে সমন্বয়। প্রশ্নগুলো কি বলেছে দেখো। আধুনিক ব্যবস্থাপনার জনককে? একজন নেতাকে মানবিক সম্পর্ক অনুধাবন করতে হয় কেন? আচ্ছা, আধুনিক ব্যবস্থাপনার জনককে? আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওল। তারপরে 2 নম্বরে বলেছে একজন নেতাকে মানবিক সম্পর্ক অনুধাবন করতে হয় কেন? ব্যাখ্যা করো। একজন নেতাকে অবশ্যই মানবিক সম্পর্ক অনুধাবন করতে হয়, কারণ হচ্ছে নেতা যদি কর্মীদের মনের উপর প্রভাব বিস্তার করতে না পারে, তাহলে কখনোই তার পক্ষে সুষ্ঠুভাবে একটা প্রতিষ্ঠান চালিয়ে নেওয়া সম্ভব নয়। আর কর্মীরা যদি অসন্তুষ্ট বা বিরক্ত হয়, তাহলে কখনোই কাজ যথাযথভাবে সম্পাদিত হবে না, এবং সেটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জিত হবে না। তাই বলা যায় একজন নেতাকে অবশ্যই মানবিক সম্পর্ক অনুধাবন করতে হয়। আচ্ছা, এটা গেল তোমাদের। আর একটা এই চক্রটা নিয়ে একটা কোশ্চেন আসতে পারে যে ব্যবস্থাপনা চক্র কি বা ব্যবস্থাপনার কার্যাবলী কি? এটাকে কিন্তু এই সার্কেলটাকেই বলে হচ্ছে ব্যবস্থাপনা চক্র, ঠিক আছে? তোমরা এটা ভুল করবে না। তাহলে এরপরে নেতাকে মানবিক সম্পর্ক অনুধাবন করতে হয়, তোমরা আরও ভালো করে পাবে। তোমাদের যে নেতার আদর্শ গুণাবলী আছে, সেখানে তোমরা এই জিনিসটা আরও ভালো করে পাবে। এরপরে উদ্দীপকে খালি স্থানে ব্যবস্থাপনার কোন কাজ আছে ব্যাখ্যা করো। খালি স্থানে আছে, আমি বললাম যে কর্মী সংস্থান। 3 নম্বরে হচ্ছে কর্মী সংস্থান। তাহলে বইয়ের তোমরা কর্মী সংস্থানের ব্যাখ্যা বইয়ে যেভাবে আছে সেভাবে দেবে, তাহলেই হবে। এরপরে বলবে যে ব্যবস্থাপনার কার্যাবলী কেন গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়ের জন্য, তোমার মতামত দাও। অবশ্যই ব্যবস্থাপনার কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঠিক ব্যবস্থাপনার অভাবে কখনোই প্রতিষ্ঠান চলতে পারে না এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জিত হয় না। তাই ব্যবস্থাপনার কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবসায়ের জন্য। আর এর ফলে কি হয়? উপকরণের যথাযথ ব্যবহার করা যায়, সঠিক পরিকল্পনা অনুযায়ী কর্মকাণ্ড যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে উদ্দেশ্য অর্জনও সফল হয়। তারপরে হচ্ছে উপকরণের যথাযথ ব্যবহার করা যায়, কর্মীদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা যায়। এরপরে তোমার হচ্ছে ব্যবস্থাপনিক কার্যাবলীর ফলে প্রতিষ্ঠানে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা সেগুলো বের করা যায়, সেগুলো সংশোধিত করা যায়, তারপর সঠিকভাবে নির্দেশনা দেওয়া যায় কর্মীদেরকে। তো এই কারণে আমরা বলতে পারি ব্যবস্থাপনার কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, সততা কোম্পানির ব্যবস্থাপক মিজান সাহেব ব্যক্তিগত মতের উপর ভিত্তি করে কর্মীদের পরিচালনা করেন, ফলে কর্মীদের কাজের প্রতি উৎসাহ কমে যায়। মাঝে মাঝে কর্মীরা ক্ষোভ প্রকাশ করে, ফলে ব্যবসায় লোকসান হয়। তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চান। দেখো, এখানে কিন্তু সেই স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কথাকেই বলছে। আচ্ছা, ব্যবসায়ের মূলধন সংগ্রহ করাকে কি বলে? ব্যবসায়ের মূলধন সংগ্রহ করাকে বলে অর্থায়ন, তাই না? তারপরে হচ্ছে বলছে প্রেষণাদান বলতে কি বোঝায়? প্রেষণাদান বলতে কি বোঝায় এটা তো তোমরা জানো, অলরেডি আমি তোমাদেরকে বললাম অনুশীলনী প্রশ্নে। এরপর মিজান সাহেবের কাজে কোন ধরনের নেতৃত্ব প্রকাশ পেয়েছে? মিজান সাহেবের কাজে আমরা দেখতে পারি এখানে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের প্রকাশ পেয়েছে, কারণ মিজান সাহেব এরপরে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে তুমি যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো উল্লেখ করবে, তারপরে কি করবে? মিজান সাহেবের সাথে এটা রিলেট করবে, উদ্দীপকের সাথে রিলেট করবে, তারপরে কনক্লুশনটা দেবে। এরপরে হচ্ছে ব্যবস্থাপক হিসাবে সাফল্য লাভ করতে হলে মিজান সাহেবকে কি করতে হবে বিশ্লেষণ করো। ব্যবস্থাপক হিসেবে যদি সাফল্য লাভ করতে হয়, তাহলে মিজান সাহেবকে অবশ্যই কি করতে হবে? গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করতে হবে। কেন গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করতে হবে? কারণ হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, এই নেতৃত্বের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর্মীদের কি করা হয়? মতামত নেওয়া হয়। যে কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে কর্মীদের সাথে পরামর্শ করা হয়, ফলে কর্মীরা কি করে? প্রতিষ্ঠানের প্রতি খুব আন্তরিক হয়, তারা প্রতিষ্ঠানের প্রতি, নেতার প্রতি একটা ইতিবাচক মনোভাব পোষণ করে। আর এখানে উদ্দীপকে আমরা দেখতে পাই যে যেহেতু মিজান সাহেব এখানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন, স্বৈরতান্ত্রিক কর্মীদের উপর সব কিছু চাপিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কর্মীরা কি হচ্ছে? বিরক্ত হচ্ছে, তারা ক্ষুব্ধ হচ্ছে, যার ফলে লোকসান হচ্ছে। কিন্তু এখানে যদি গণতান্ত্রিক নেতৃত্ব তিনি
অনুসরণ করেন তাহলে সেটা অবশ্যই ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। কর্মীরা তখন কি করবে? কর্মীরা মিজান সাহেবের প্রতিও আন্তরিক হবে, তারা প্রতিষ্ঠানের প্রতিও আন্তরিক হবে এবং তখন কি হবে? প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ হয়ে যাবে। এরপরে দেখো, জনাব আলী কুষ্টিয়ার বিভিন্ন শপিং মলে হাতের তৈরি পোশাক বিক্রি করেন। তিনি বছরের শুরুতেই লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ শুরু করেন। কোন দোকানে কি পরিমাণ কিভাবে কখন পোশাক দিবে তা ঠিক করে নেয়। তার ব্যবসায়ের অগ্রগতির জন্য বিভিন্ন সময়ে তার ব্যবসার অগ্রগতির জন্য বিভিন্ন সময়ে দক্ষতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন হয়। আচ্ছা, ব্যবসার জন্য অর্থ সংগ্রহের প্রধান উৎস কি? অর্থ সংগ্রহের প্রধান উৎস হলো বাণিজ্যিক ব্যাংক। এরপরে বলেছে জেন্ডার সচেতনতা বলতে কি বোঝো? জেন্ডার সচেতনতা হচ্ছে যে নারী পুরুষ ভেদে, নারী পুরুষ যেই হোক না কেন উভয়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তুমি তাদের প্রতি যথাযথ ব্যবহার তোমাকে করতে হবে, তাদের সহানুভূতিশীল হতে হবে। কোনো পক্ষপাতিত্ব বা একচোখা বিচার করা যাবে না, একপাক্ষিক বিচার করা যাবে না। এটাই হচ্ছে মূলত জেন্ডার সচেতনতার মূল বিষয়। ঠিক আছে, নারী পুরুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থাকাকে জেন্ডার সচেতনতা বলে। তারপরে বলেছে জনাব আলী শুরুতেই ব্যবস্থাপনার কোন কাজটি করেছেন ব্যাখ্যা করো। আমরা বলতে পারি যে জনাব আলী শুরুতেই ব্যবস্থাপনার পরিকল্পনা কাজটি করেছেন। যেহেতু তিনি কি করেছেন? তিনি বছরের শুরুতেই বিক্রয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ শুরু করেন। তার মানে কি? তিনি প্রথমেই প্ল্যান করে নিয়েছেন, তিনি বাজেট করে নিয়েছেন, তিনি টার্গেট ফিক্স করে নিয়েছেন। তার মানে এটা অবশ্যই পরিকল্পনার অন্তর্ভুক্ত। আর পরিকল্পনা কাকে বলে সেটা তোমরা ব্যাখ্যা করবে যে পরিকল্পনার সম্পর্কে যা বইয়ে আছে সেভাবে লিখবে। তারপরে তুমি উদ্দীপকের অংশটা লিখবে যে হ্যাঁ, জনাব আলী একজন পোশাক বিক্রেতা, তিনি কি করেন? বছরের শুরুতেই বিক্রয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেন এবং কোথায় কিভাবে পোশাক কখন কিভাবে কি পরিমাণ দেবেন তা আগে থেকে চিন্তা করে সিদ্ধান্ত নেন এবং এর ফলে কি করা হয়? তার সুবিধা অসুবিধা সম্পর্কে আগে চিন্তা করেন এবং দিক নির্দেশনা তৈরি করেন। এটা অবশ্যই পরিকল্পনার অন্তর্ভুক্ত বা এগুলো সবই পরিকল্পনার বৈশিষ্ট্য। তাই আমরা বলতে পারি জনাব আলী শুরুতে ব্যবস্থাপনার পরিকল্পনা কাজটি করেছেন। তারপরে জনাব আলীর ব্যবসায়ের অগ্রগতি ব্যবস্থাপনা কোন কাজ দ্বারা সম্ভব হবে বলে তুমি মনে করো? মতামত দাও। আমরা বলতে পারি যে দক্ষ কর্মী সংস্থানের মাধ্যমেই জনাব আলীর কি হতে পারে? অগ্রগতি, জনাব আলীর ব্যবসায়ের অগ্রগতি সম্ভব হবে। প্রতিষ্ঠানের জন্য যোগ্য দক্ষ কর্মী বাহিনী যদি নিয়োগ দেওয়া যায় বা যোগ্য দক্ষ কর্মী বাহিনী যদি গড়ে তোলা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি সফলতা আসবেই। আর এর জন্য তোমাকে কি করতে হবে? কর্মী সংগ্রহ করতে হবে, নির্বাচন করতে হবে, নিয়োগ করতে হবে এবং এদের প্রশিক্ষণ দিয়ে এদের উন্নত করার ব্যবস্থা করতে হবে। এগুলো এই সকল কাজই কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। এছাড়াও আছে কর্মীর অবসর নেওয়া, তাদের চাকরি ছেড়ে দেওয়া, চাকরি থেকে অব্যাহতি দেওয়া। এইসবের কারণে কর্মী সংস্থানের কাজ কিন্তু সবসময় সারাক্ষণই চলতে থাকে, কারণ কেউ রিটায়ার্ড হয়ে যায়, কেউ ছাঁটাই হয়ে যায়, কেউ বদলি হয়ে যায়। তো এগুলো এই কারণে কর্মী সংস্থান খুবই গুরুত্বপূর্ণ এবং দক্ষ কর্মী সংস্থানের ফলেই জনাব আলী কি হতে পারেন? সফল হতে পারলেন বলে আমি মনে করি। তারপরে দেখো এখানে বলেছে জনাব জনি একটি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা। তিনি পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা দেখেন এবং ভুল ত্রুটি নির্ধারণ করে সংশোধন করেন। ফলে প্রতিষ্ঠানের সব পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। সঠিক কাজ সঠিক সময় হচ্ছে কিনা এ ব্যাপারে তিনি নিশ্চিত হন। আচ্ছা, নেতৃত্বকে কত ভাগে ভাগ করা হয়েছে? নেতৃত্বকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সম্পর্কে লিখো। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বইয়ে সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে, তোমরা 4টা পয়েন্ট লিখে দেবে, এনাফ। এরপরে হচ্ছে জনাব জনির কাজটিকে ব্যবস্থাপনার কোন কাজ বলা হয়? জনির কাজটি হচ্ছে নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত বা নিয়ন্ত্রণ বলা হয়। ঠিক আছে, নিয়ন্ত্রণ বলা হয়। এরপর নিয়ন্ত্রণ সম্পর্কে বইয়ে যা আছে সেটা উল্লেখ করবে, তারপরে উদ্দীপকের সাথে মেলাবে, উদ্দীপকের অংশটা তুলে ধরবে। তারপরে হচ্ছে তুমি কি করবে? কনক্লুশনটা দেবে। যে তাহলে আমরা বলতে পারি যে যেহেতু জনি নিয়ন্ত্রণের সকল বৈশিষ্ট্য তিনি অনুসরণ করছেন বা তিনি যে কাজ করছেন তা নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত, বা তাহলে আমরা বলতে পারি যে জনি আসলে ব্যবসায়ের সফলতা অর্জনে নিয়ন্ত্রণ কাজটি করেন। এরপরে একটি ব্যবসার সফলতার জন্য ব্যবস্থাপকের ভূমিকা মূল্যায়ন করো। অবশ্যই ব্যবস্থাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ একজন ব্যবস্থাপক প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য তিনি মানবীয় এবং বস্তুগত উপকরণ বা সম্পদ ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন চেষ্টা করেন। তিনি তার কি করেন? তিনি প্রতিষ্ঠানের জন্য দক্ষ কর্মী বাহিনী নিয়োগ দেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে উন্নত করার ব্যবস্থা করেন, তাদেরকে যথাযথ নির্দেশনা দিয়ে কাজ আদায় করার চেষ্টা করেন। তিনি প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ উপবিভাগের মধ্যে সমন্বয় করে যাতে সকল বিভাগ এবং উপবিভাগ একই সাথে কাজ করতে পারে একই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে, সেগুলো নিশ্চিত করেন। তো
এই কারণে আমরা বলতে পারি যে তিনি নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি কি করেন, ভুল ত্রুটিকে চিহ্নিত করে সেগুলোকে সংশোধন করার ব্যবস্থা করেন। তাই আমরা বলতে পারি একজন ব্যবস্থাপক ব্যবসার সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিস্টার জনিও এখানে ঠিক সেই কাজটাই করছেন। তিনি কি করছেন, তিনি নিয়ন্ত্রণের দিকটা দেখছেন। তিনি কি করছেন, তিনি একজন ব্যবস্থাপক হিসেবে পরিকল্পনা অনুযায়ী সকল কাজ হচ্ছে কিনা তা যাচাই করছেন, কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেটা যাচাই করে বের করছেন এবং তা সংশোধন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছেন। তো এগুলোই হচ্ছে ব্যবস্থাপকের কাজ। তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তার প্রতিষ্ঠান কখন কোন কাজে কাকে দিয়ে করাবেন এসব সকল কিছু নির্ধারণ করেন। তার মানে ব্যবস্থাপনার যে সকল কার্যাবলী একজন ব্যবস্থাপক সেই কার্যাবলীগুলোই অনুসরণ করে এবং সেই কাজগুলোর মাধ্যমেই তিনি কি করেন, ব্যবসায়ের উদ্দেশ্য অর্জনের চেষ্টা করেন। তাই বলা যায় একটি ব্যবসায়ের সফলতার জন্য ব্যবস্থাপকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো যে জনাব করিম একটি ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। নিজেরও আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু ঋণ নিয়ে তিনি মূলধনের সংস্থান করেছেন। তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় কিছুদিনের মধ্যেই চারিদিকে সুনাম ছড়িয়ে পড়েছে। ব্যবসায়টির সম্প্রসারণ প্রয়োজন, কিন্তু প্রয়োজনীয় অর্থ না থাকায় করিম তার সম্প্রসারণ করতে পারছেন না। তার এক বন্ধুর পরামর্শ নিয়ে জনতা ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন। আচ্ছা, জনতা ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন। তাহলে এখানে বলেছে যে মুক্ত নেতৃত্ব কি? প্রথম প্রশ্ন, আমরা জানি মুক্ত নেতৃত্ব হচ্ছে যে নেতৃত্বে অধস্তনরা কি করেন, অবাধ স্বাধীনতা ভোগ করে তাকে মুক্ত নেতৃত্ব বলে, এবং নেতা কি করেন, প্রতিষ্ঠান থেকে দূরে থাকেন, সেটাকে মুক্ত নেতৃত্ব বলে। এরপরে বলেছে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। আমরা জানি যে উৎস থেকে ব্যবসায়ের প্রয়োজনে স্বল্প মেয়াদে মূলধন সংগ্রহ করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস বলা হয়। যে উৎস থেকে ব্যবসায়ের প্রয়োজনে স্বল্প মেয়াদে মূলধন সংগ্রহ করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস বলা হয়। আর কেন এই স্বল্পমেয়াদী অর্থায়ন প্রয়োজন হয়? যেমন কাঁচামাল ক্রয়, কর্মচারী বেতন দেওয়া, দোকান ভাড়া দেওয়া, অন্যান্য আরও ব্যবসায়িক পরিচালনার কাজে এই স্বল্পমেয়াদী মূলধন প্রয়োজন হয়। সাধারণত আত্মীয় স্বজন, বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সমবায় এই প্রভৃতি প্রতিষ্ঠান থেকে স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করা যায়। এরপরে বলেছে করিমের মূলধন সংগ্রহের কাজটিকে কি বলে? করিমের মূলধন সংগ্রহকে অর্থায়ন বলা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন হয়, কারণ অর্থ ছাড়া কি করা যায় না, ব্যবসায় শুরুও করা যায় না এবং ব্যবসায়ের কাজ চালু রাখা এবং তার পরিধি বাড়ানোও যায় না। নিজস্ব তহবিল, আত্মীয় স্বজন, বাণিজ্যিক ব্যাংক প্রভৃতি উৎস থেকে এই কী করা হয়, অর্থ সংগ্রহ করা হয়। তাহলে প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিতকরণকেই আসলে কি বলা হয়, অর্থায়ন বলা হয়। এই মিস্টার করিম তিনি কি করেছেন, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মালিক, তিনি আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে শুরু করেছিলেন। এখানে তিনি অর্থায়নের কাজটা করেছেন আত্মীয় স্বজনের কাছ থেকে। এরপর তিনি যখন ব্যবসাটাকে বাড়াতে চেয়েছেন, আরও বৃহৎ করতে চেয়েছেন, তখন তিনি কি করলেন, তিনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং এই অর্থের মাধ্যমেই তিনি ব্যবসার সম্প্রসারণ করতে পারবেন বলে মনে করেন। এই কারণে বলা হচ্ছে যে মিস্টার করিম মূলধন সংগ্রহ করার মাধ্যমে ব্যবসার অর্থায়নের কাজটি করছেন। মিস্টার করিমের ব্যবসার জন্য জনতা ব্যাংক থেকে ঋণ নেওয়া সম্পূর্ণ যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি। জনতা ব্যাংক থেকে করিমের ঋণ নেওয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করা অবশ্যই যৌক্তিক, কারণ ব্যবসা শুরু করার জন্য উদ্যোক্তার মূলধনের প্রয়োজন হয়, আবার ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন প্রয়োজন হয়। অনেক সময় উদ্যোক্তার একার পক্ষে মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না, তাই তিনি কি করছেন, আত্মীয় স্বজন, বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক প্রভৃতি উৎস থেকে সহায়তা নেন। এক্ষেত্রে ব্যাংকগুলো উদ্যোক্তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। আর এরপরে উদ্দীপকের অংশটা লিখবে, তারপরে বলবে যে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক রয়েছে যারা এরকম ব্যবসায়ীদেরকে ঋণ দিয়ে থাকেন এবং এই ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপনের জন্য এই ব্যাংকগুলো আসলে সহজ শর্তে ঋণ প্রদান করে, যা ব্যবসায় টিকে থাকতে সাহায্য করে। তাই আমি বলতে পারি যে করিমের এই জনতা ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তটা অবশ্যই যৌক্তিক। তো এই হচ্ছে আজকে তোমাদের ক্লাস। তোমরা আশা করি ক্লাসটা ফলো করবে, প্রশ্নগুলো পড়বে, সমস্যা হওয়ার কথা না। আর তোমাদের সামনে যেহেতু পরীক্ষা চলে আসছে, তো ডেইলি একটু ক্লাসগুলো ফলো করে বাসায় পড়ার চেষ্টা করবে। আর সবার প্রথমে অধ্যায়টা ভালো করে পড়ে নেবে, তাহলে আসলে আর কোনো সমস্যা হবে না, আমি আশা করছি। ভালো থেকো, পরে ক্লাসে আবার কথা হবে তোমাদের সাথে।